দেশে একটা ঘটনা ঘটছে এই মুহূর্তে, যেটা নিয়ে তোলপাড়। আমাদের কিছু নতুন সুশীল বুদ্ধিজীবী বের হয়েছে, যারা এটার পক্ষে নানান ধরনের মতামত দিয়ে আমাদের মাঝে একটা বিভ্রান্তি বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। ভারত কি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চায়? মানে ভারতের যেই কর্মকাণ্ড, ইদানিং যদি কেউ একটু তীক্ষ্ণ দৃষ্টি দেখেন তাহলে এবার কি ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করতে চলেছেন মোহাম্মদ ইউনূস? মোহাম্মদ ইউনূস চাইছেন কি তারা কি সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইছে? এক ধরনের যুদ্ধ ঘোষণার আগাম যেই পরিস্থিতি বা যেই ধরনের বক্তব্য রাখা হয় কোন দেশের পক্ষ থেকে, ঠিক তেমনটাই কিন্তু রাখলেন। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে করতে পারবে না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেভাবে অ্যাকশন নিচ্ছে সম্ভব না। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে করতে পারবে না। দর্শক, বিবিসি বাংলা নিউজে একটি সংবাদ পরিবেশন হয়েছে আওয়ামী লীগকে নিয়ে। সেখানে হেডলাইন লেগেছে, আওয়ামী লীগ নেতারা দিশেহারা, রাজনীতি ছাড়তে চান অনেকেই আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে দিতে চান, তারা এখন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, ভারতের সাথে বাংলাদেশের কিন্তু যুদ্ধ বেজেই গেছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে দেখতে পারবেন পিনাকি ভট্টাচার্য ভারতদেরকে নিয়ে কেমন গোপন তথ্য ফাঁস করেছে। আজকের এই ভিডিওটি স্কিপ না করলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। প্রিয় দর্শক বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। কি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চায়? মানে ভারতের যেই কর্মকাণ্ড, ইদানিং যদি কেউ একটু তীক্ষ্ণ দৃষ্টি দেখেন তাহলে সহজেই বোঝা যায় যে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার কারণে ওদের হৃদয় ভেঙে গিয়েছে। আমিও কিন্তু এতটা আশা করিনি, কারণ বিশ্বের সব দেশে কিন্তু সরকার কোনো পার্মানেন্ট স্ট্রাকচার না। সরকার যায়, সরকার আসে, এমনকি ভারতেও এটা হয়। ভারতে নরেন্দ্র মোদী হয়তো এর পরের বার এটা অনেক আছে, যেটা মানুষ ভাবতেছে যে হয়তো নরেন্দ্র মোদীর এবারই শেষ সময়, এরকম হয়। তো শেখ হাসিনা চলে গেছে, নতুন সরকার আসছে, তাদের সঙ্গে তোমাদের স্বার্থ নিয়ে নেগোসিয়েশন করবে, এটা তো নিয়ম। কিন্তু ভারত যেভাবে রিয়েক্ট দেখাচ্ছে একের পর এক, তাতে এটা কি ভাবার সময় এসেছে যে আসলে কি ভারত যুদ্ধ করতে চায় কিনা বাংলাদেশের সঙ্গে? আমি একটা খবর পড়েছি আপনাদেরকে। ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশ পরিস্থিতির উপর নজর রাখতে বললেন রাজনাথ সিং। রাজনাথ সিং এর সিনিয়র নেতা, আগে সভাপতি ছিলেন, এখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। সেই রাজনাথ সিং তিনি রাশিয়া, ইউক্রেন, হামাস ও ইসরায়েল পরিস্থিতির পাশাপাশি বাংলাদেশ পরিস্থিতির উপর নজর রাখতে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে তিনি ভারতের শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। বৃহস্পতিবার লখনৌতে জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভবিষ্যতে ভারত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে, এই জন্য অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকুন এবং বাংলাদেশ, চীন সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর উপর পরিস্থিতি বিশ্লেষণ করুন। ভাষণে যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করা তাৎপর্য তুলে ধরে উস্কানি মোকাবেলায় সমন্বিত, দ্রুত ও কার্যকরী প্রতিক্রিয়া দেখানোর উপর জোর দেন রাজনাথ সিং। এই মুহূর্তে তিনি বলেন, এই মুহূর্তে আমাদের চারপাশে যা যা ঘটতেছে সেগুলোর উপর নজর রাখতে হবে, পাশাপাশি দেশের জাতীয় নিরাপত্তা আরো শক্তিশালী করতে হবে। এবং তিনি আরো বলেন যে ভারত চীন সীমান্ত এবং আশেপাশের প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে তা এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। তাই ক্রমবর্ধমান এই চ্যালেঞ্জগুলো সম্পর্কে অবশ্যই সতর্ক থাকতে হবে চীন সহ প্রতিবেশী দেশগুলো। স্পষ্ট তুই বুঝতে পারতেছেন। এখন রাজনাথ সিং তাদের সেনাবাহিনীকে যে দেশগুলোর উপর নজর রাখতে বলেছে, সেই দেশগুলো হচ্ছে আপনার রাশিয়া, ইউক্রেন, তারা সেখানে জীবন যুদ্ধ করতে যাবে না। হামাস, ইসরায়েল, ভারত সেখানেও কোনোদিন যাবে না, অনেক দূরে যাওয়ার সুযোগও নাই। পাশাপাশি বাংলাদেশ, বাকি থাকে বাংলাদেশ। কাজেই অন্যান্য দেশগুলোকে অ্যাড করে একটু জেনারেলাইজ করার চেষ্টা করেছে, কিন্তু আসলে যদি টার্গেট বাংলাদেশ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার ওই প্রশ্ন হচ্ছে একটাই, যে আসলে বাংলাদেশের অপরাধটা কি? দেখুন, একজন বাংলাদেশ হিসেবে আমি মনে করি ভারতের কোনো ক্ষতি হয় এমন কাজ আমাদের করা উচিত না, এবং ভারতের নিরাপত্তা, ভারতের সার্বভৌমত্ব, এগুলোর প্রতি আমাদের সম্মান করা উচিত। অনেকে আমার সঙ্গে দ্বিমত করবেন, কিন্তু এটা আমি মনে করি। এবং ইউনূস সরকার সহ ভবিষ্যতে যে সরকারগুলো আসবে, কেউই কিন্তু আমি বিশ্বাস করি অন্তত ভারতের নিরাপত্তার প্রতি হুমকি হয় এরকম কোনো কাজ করবে না। এটা আগে সরকারগুলো করেনি। ওই আওয়ামী লীগ প্রোপাগান্ডা চালিয়েছিল যে বিএনপির সময় বিএনপি এগুলো করেছে, কিন্তু এটা একদম মিথ্যা কথা। বিএনপি হয়তো গোয়েন্দা তথ্য ভারতের সঙ্গে আদান প্রদান করেনি, এটা হতে পারে, বাট এর বাইরে কিছু না, কোনো সহযোগিতাও করা হয়নি। আমি মনে করি যে আমরা বাংলাদেশি, আমরা শান্তি চাই, পাশাপাশি আমরা চাই তোমরা ভারত, তোমরাও শান্তি থাকো, মিয়ানমার, তোমরাও শান্তি থাকো। আমরা কোনো অশান্তি চাই না। যদি ভারতের সঙ্গে চীনের যুদ্ধ হয়, আমরা সেই যুদ্ধের পার্ট হতে চাই না। যদি পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়, আমরা সেই যুদ্ধের পার্ট হতে চাই না। কিন্তু তারপরেও ভারত কেন আমাদের সঙ্গে যুদ্ধ করতে চায়? আপনি যখন সীমান্ত হত্যা নিয়ে কথা বলবেন, আপনি দেখেন গত 10-15 বছরে সীমান্তে পাখির মতো মানুষকে গুলি করে মারা হয়েছে, এখনো মারতেছে। কিন্তু এই প্রথম দেখলাম যে কৃষ্ণা রানী মনে হয় সম্ভবত একটা হিন্দু মেয়ে, 14 বছর বয়সে তাকে গুলি করে মেরে ফেলেছে ভারতীয় বিএসএফ। এই প্রথম বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্ট্রং ভাবে কন্ডেম করা হয়েছে, যে নিন্দা জানায় যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং এই ঘটনা যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশ থেকে স্ট্রং প্রতিও পাঠানো হয়েছে। এটাও ভারতের পছন্দ না। ওরা পাখির মতো গুলি করে মারবে, আমরা চুপ করে থাকবো। ওরা ট্রানজিট চাইবে, আমরা দেবো। ওরা ফেনী নদীর পানি চাইবে, আমরা দিব। আমরা ইলিশ মাছ পাঠাবো, যা যা চাইবে আমরা তা দিব, এবং আমরা চুপ করে
আরো নির্দেশ পালনের জন্য প্রস্তুত থাকবো। এইরকম হলে আর সমস্যা নেই। যখন এটা না হচ্ছে, যখনই আমরা স্বাধীন দেশ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছি, তখনই সেনাবাহিনীকে বলতেছে যে যুদ্ধ করতে হবে। 2019 সাল থেকে 2024 সাল 5 বছর আমার সামাজিক যোগাযোগ মাধ্যমের যে যুদ্ধ, সেই যুদ্ধের শুরুর দিন যেখানে ছিলাম আজকেও সেখানে মৃত্যুর আগ পর্যন্ত ওই একই জায়গায় থাকবো। দেশে একটা ঘটনা ঘটছে এই মুহূর্তে যেটা নিয়ে তোলপাড়। আমাদের কিছু নতুন সুশীল বুদ্ধিজীবী বের হয়েছে যারা এটার পক্ষে নানান ধরনের মতামত দিয়ে আমাদের মাঝে একটা বিভ্রান্তি বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আমার আজকের ভিডিওতে খুব স্পষ্ট ভাষায় কিছু কথা বলবো, তথ্য প্রমাণ সহ। আপনার যদি মনে হয় আমি ঠিক বলছি, আমার সাথে থাকতে হবে। আপনি যেই জায়গায় যেইভাবে আছেন, আপনার জায়গা থেকে আপনাকে প্রতিবাদ করতে হবে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত এখন যেটা আছে সেটা থাকতে পারেন না। আমি আমার শেষ নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে, একজনও যদি আমার পেছনে না থাকে, আমি আমার মৃত্যু পর্যন্ত এই জাতীয় সঙ্গীতকে বাতিল করার জন্য যতটুকু যা করা প্রয়োজন আমি করে যাব। আমি 2019 সালে যেদিন এই সোশ্যাল মিডিয়াতে প্রথম ভিডিও তৈরি করেছিলাম সাংবাদিকতা বাদ দিয়ে, সেই দিন আমি বলেছিলাম যে বাংলাদেশের সব সমস্যার মূল কারণ হচ্ছে ভারত। ইসকন নিয়ে নিউজ করার কারণে আমার পেছনে এখানে আওয়ামী লীগ, হিন্দু, এদের লোকজন সব আমার পেছনে মানে বিশাল আকারে আন্দোলন শুরু করে দিল। এর কারণ কি? কারণ ওদের পৈতৃক নিবাস হচ্ছে ভারত। তাদের কোনো সমস্যা হলেই দৌড় দেয় ভারতে। তাদের দেবদাস চক্রবর্তীর বাপও ছিল ভারতের। তাদের যত সমস্যার সমাধান করে দেয় ভারত। আর আমাদের বাংলাদেশের মানুষের জন্য, যারা বাংলাদেশের আসলে বাংলাদেশকে যারা ওন করে, তাদের সব সমস্যার মূল কারণ হচ্ছে ভারত। এটা হচ্ছে পার্থক্য। এখন এই যে জাতীয় সঙ্গীত নিয়ে যেটা শুরু হয়েছে, এই জাতীয় সঙ্গীতে কিছু বুদ্ধিজীবী আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে এইটা আমাদের শেখ মুজিব সাহেব লিখে দিয়ে গিয়েছেন, এইটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, বাংলাদেশের স্বাধীনতা অস্তিত্বের সাথে সম্পর্কিত, এসব বলার চেষ্টা করছে। প্রথম কথা, যদি কেউ ডিবেট করতে চান বলেন কোথায় যাবেন, আমি 5 জনকে নিয়ে সেখানে যাব। কে কোথায়, কোন জায়গায়, কোন ওপেন মার্কেটে কোথায় চ্যালেঞ্জ করতে চান, আমি আপনাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে রাজি। আপনার কথা কেউ বিশ্বাস করবে না, আমার কথা কেউ বিশ্বাস করবে না, করার দরকার নাই। যাদের কথা বিশ্বাস করবেন, যারা আপনাদেরই লোক, তাদের লেখা বই, তাদের লেখা বক্তব্য, সেগুলো থেকে প্রমাণ করে দেব যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত, এটা বাংলাদেশকে, বাংলাদেশের স্বাধীনতাকে কেন্দ্র করে লেখা হয় নাই। আমি আমার ভিডিওতে সবগুলো পয়েন্ট আপনাদেরকে বলবো। আমার এই পয়েন্ট শোনার পরে আপনার যদি মনে হয় আমি সত্য বলছি, আমারটা শুনতে হবে। যদি মনে হয় মিথ্যা বলছি, তাহলে আপনি আমারটা শোনার কোনো দরকার নাই। কমেন্ট করে আপনি জানেন যে ভাই আপনি এই জায়গাটা ভুল করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সাল বঙ্গভঙ্গ রদ করবার জন্য তখনকার সময়ে শ্যামাপ্রসাদ, তারপরে রবীন্দ্রনাথ, এই যে গান্ধীও সেই সাথে আপনার এগুলোর পেছনে তাদের অনেক ধরনের চক্রান্ত ষড়যন্ত্র এগুলো ছিল, অর্থাৎ তাদের যে কংগ্রেস, তো এগুলো যে করেছে তাদের উদ্দেশ্য কি ছিল? বঙ্গভঙ্গ। আর বঙ্গভঙ্গ রদের কারণ কি? বঙ্গভঙ্গ ব্রিটিশরা করে দিল যে আমাদের দেশের পূর্ব বাংলার মুসলমানেরা এবং এই দেশের নিচু বর্ণের যেসব হিন্দুরা আছে তারা কোনো বিদ্যা অর্জন করতে পারবে না। বিদ্যা অর্জন কারা করবে? শুধুই ব্রাহ্মণরা করবে। সেই ব্রাহ্মণরা থাকেন কোথায়? কলকাতার জমিদার সব। এই জমিদারদের কথা মতো আমাদেরকে চলতে হবে সারা জীবন। আমরা যদি বিদ্যা অর্জন করি তাহলে সমস্যা। এই কারণে তারা চায় না আমাদের বঙ্গভঙ্গ আলাদা প্রভিন্স হোক, এবং সেই প্রভিন্সের ভেতরে আপনার ব্রিটিশ সরকার আমাদেরকে আলাদা বাজেট দিক, আলাদা স্কুল কলেজ এগুলো করুক, সেখানে আমরা শিক্ষা অর্জন করবো, এটা তারা করতে দিবে না। তাদের ওইখানে যায় আমাদের তাদের হাত পা টিপতে হবে সারা জীবন, তাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় জুতা খুলে যেতে হবে, তাদেরকে দেখলে নমনম করতে হবে, এইভাবে সারা জীবন চলতে হবে। না চললে তাদের ব্রাহ্মণত্ব যেটা সেটা থাকবে না। তো এই যে উচ্চ বর্ণ নিচু বর্ণের যে ভেদাভেদ, এটাকে ধরে রাখার জন্য তারা আমাদেরকে পড়াশোনা করতে দিবে না। এটাই হচ্ছে মূল কারণ যে আমাদের দেশ উন্নত হইতে পারবে না, আমরা তাদেরকে শাসন করবো, আমরা শিক্ষা অর্জন করবো, অতএব বঙ্গভঙ্গ রদ হইতে হবে, আমাদের সাথেই থাকতে হবে। এই যে ক্ষুদিরাম যার ফাঁসি, এটা ব্রিটিশ আন্দোলনের বিরুদ্ধে না, বঙ্গভঙ্গ রদের কারণে এগুলো তারা আন্দোলন করেছে। হিন্দুদের যে কজনের নাম, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কিভাবে ম্যানেজ করা হবে তা দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। ভারতকে ডিল করতে না পারলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না, হায়দ্রাবাদ আর কাশ্মীরের মতো খাইয়ে ফেলবে। আমাদের কালেকটিভ মেমোরিতে জায়গায় রাখতে হবে কিভাবে হাসিনাকে সাপোর্ট দিয়া বাংলাদেশকে ধ্বংসের শেষ সীমানায় নিয়ে আসছিল ইন্ডিয়া, বাংলাদেশের উপরে কিভাবে চাইপা বসছিল। আপনি এটা বুঝতে পারবেন খুব ভালোভাবে যখন আপনি দেখবেন ওই ছবিগুলো, যখন ইন্ডিয়ান হাই কমিশনারদের বাংলাদেশের পলিটিশিয়ানদের সাথে যখন কথা বলতো, তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন, তারা যেভাবে বসে কথা বলে। দেখেন এই যে দোরাই স্বামীরা, দেখেন ও দোরাই স্বামী না, ও বাংলাদেশের স্বামী হয়ে উঠছিল। দেখছেন বাঞ্চত কেমনে বসছে, একজন পূর্ণাঙ্গ সচিবও না, কিন্তু একজন অতিরিক্ত সচিবের পদমর্যাদা, একজন রাষ্ট্রদূতের, সে একটা মন্ত্রীর সামনে কেমনে বসে, কেমনে কথা বলে। দেখেন ও ডিক্টেট করতেছে বড় লাটের মতো। আর হাসিনার মন্ত্রী শালা ভালচিউন, ও মনে হয় প্রভুর সামনে বসে আছে, দেখে মনে হচ্ছে না কেন্দ্রে দিবে। আবার দেখেন রাজশাহী সিটি মেয়র, প্রতিমন্ত্রী পদমর্যাদা, একজন সরকারি হাই কমিশনের সামনে কিভাবে বসে। তবে আজকে আমি খুব খুশি, আঙ্গের টোলামন্ত্রীর সামনে প্রণয় ভার্মা বসেছে, কিভাবে দেখেন মনে হচ্ছে প্রণয় ভার্মাই কেন্দ্রে দিবে। সাব্বাস বড় ভাই, আপনাদের অভিনন্দন, টুপি খোলা অভিনন্দন। আপনারা টোলামন্ত্রী বলে ডাকবো না, আপনি রেসপেক্ট আর্ন করছেন। এই প্রণয় ভার্মা আসাদুজ্জামান খান কামাল আর কুমড়া পটাশের সঙ্গে যখন বসে তখন ক্যাঙ্কে করে বসে, দেখেন দেখেছেন এই দেশে পাশাপাশি দেখান আঙ্গের বড় ভাই আর কুমড়ো পটাশ আর আসাদুজ্জামান খান কামাল তিনজনের পাশাপাশি দেখান, দেখেছেন। তো
ওই জিঙ্কা করে বসেছে প্রণয় ভার্মা, এটা ফোরা হইলে না ইঙ্কা করে বসে রোগীরা। তবে বড় ভাই জেনারেল জাহাঙ্গীর সাহেব এটা যদি পাঁচার পড়ার কারণে বসে থাকে ইঙ্কা করে, তাহলে খুলে আপনার ক্রেডিট দেবো না, থুকু কয়ে গেল প্রশংসা ঘুরে নেবো। যাই হোক, বাংলাদেশের উপরে ভারতীয় প্রভাব কিভাবে কাজ করে, অনেকভাবে করে, আর একটা দিক দিয়ে কাজ করে, সেটা আমরা কখনো আলাপ করি না। আজকে ওই আলাপটা করবো। আর একটা গুরুত্বপূর্ণ দিক দিয়া ইন্ডিয়া আমাদের উপরে বহুমাত্রিক ভাবে প্রভাব বিস্তার করে, সেটা আলাপ করি। ধরেন জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থাগুলা, এগুলো বিভিন্ন দপ্তরে যারা বাংলাদেশ দেশ নিয়ে কাজ করে তারা কারা? বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিয়ান। ধরেন একটা এক্সাম্পল দিই, আইএলও বাংলাদেশ চ্যাপ্টার দেখা কোথায় থেকে? দিল্লি থেকে। দিল্লিতে আইএলওর আঞ্চলিক অফিস, ওইখান থেকে আপনি ওইখানকার কর্মকর্তাদের দেখান তো, এটা লিস্ট আছে ওইখানে ওদের ওয়েবসাইটে, দেখেছেন 80% ইন্ডিয়ান, আরো বেশি হবে হয়তো। এখন দেখেন হাসিনা আমলে HRW বিবৃতি দেয় শ্রমিকদের অধিকার নিয়ে, কিন্তু আইএলও কোনোদিন দিছে কোন শ্রমিক অধিকার নিয়ে কথা বলছে? এই যে এত শ্রমিক মারা গেল, গুম হইলো, খুন করলো এত শ্রমিককে, কোনোদিন কিছু বলছে? কিচ্ছু বলে নাই। আন্দোলন করতে যায় নিখোঁজ হয়েছে কতজন দেখেন, কখনো বিবৃতি দিছে? দেয় নাই। শ্রমিকদের আন্দোলন করতে গিয়া পুলিশের গুলিতে নিহত হয়েছে, আইএলও কোনোদিন বিবৃতি দিছে? আচ্ছা, আমিনুলকে যে শ্রমিক নেতা, এটা খুবই সেন্সেশনাল ঘটনা ছিল, আপনি জানেন না? আমিনুলকে তুলে নিয়ে যায় র্যাব, তারপরে ক্রসফায়ারে দিয়ে মারে, তারপর মাইরে ফেলা দিয়ে যায় ডেড বডি। অনেকদিন আগের কথা, আজকে আশুলিয়াতে, অনেকে হয়তো জানেন না। আইএলও কোনোদিন বিবৃতি দিছে? দেয় নাই। কিন্তু এখন দেখবেন এই যে শ্রমিক এলাকাতে গ্যাঞ্জাম হইতেছে না, এখন দেখবেন আইএলও কি বলে, সে এসে বলবে তোমরা সিবিআই আছে। সিবিআই মানে জানেন তো, শ্রমিকদের পক্ষে কথা বলার বৈধ প্রতিনিধি, এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত, মানে কালেকটিভ বার্গেনিং এজেন্ট বলে। শ্রমিকদের পক্ষে কথা বলবো প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা শ্রমিক এলাকায়, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে একটা করে সিবিআই থাকে। ইভেন আমি যেখানে চাকরি করি প্যারিসে, সেখানে এই কোম্পানিরও সিবিআই আছে। হাসিনা আমলে কিন্তু সিবিআই ছাড়া চলতে পারবেন, বিশেষ স্ত্রী কোঠায় মাপ। হাসিনা বা আমলিক ক্ষমতা থাকলে যেভাবে ডিল করে বাংলাদেশের সাথে, অন্য কেউ ক্ষমতা থাকলে ঠিক উল্টাভাবে ডিল করবে। মানে আমলিক ক্ষমতা থাকলে তাদের পৌরুষ পেশাদারিত্ব, এথিক্স, নৈতিকতা সব পতায় যায়। আবার অন্য কেউ ক্ষমতা আসলে তখন দিল্লির আইএলও কর্মকর্তাদের পৌরুষ জেগে ওঠে। এটা হইতেছে আমাদের সমস্যা, বড় সমস্যা। জাতিসংঘ সহ সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে আমরা আহ্বান জানাই, আমাদের কখনো ভারতের সাথে একসাথে রাখবেন না। মানে আমাদেরকে যখন ট্রিট করে, তখন ভারত যেই গ্রুপে থাকে সেই গ্রুপে আমাদের রিপোর্টিং যেন ভারত না হয়। পাকিস্তানের ভারত কি একই অঞ্চলে আছে? নাই তো। জাতিসংঘের আন্তর্জাতিক সংস্থা ভারতকে দক্ষিণ পূর্ব এশিয়ার আওতাধীন আঞ্চলিক অফিস থেকে দেখা হয়, যার কেন্দ্রবিন্দু সাধারণত ব্যাংকক হয়, নিউ ইয়র্ক হয় অথবা দিল্লি। অন্যদিকে পাকিস্তানকে সাধারণত পশ্চিম এবং মধ্য এশিয়ার আওতাধীন আঞ্চলিক অফিস থেকে পরিচালনা করা হয়। আমাদেরকেও বাংলাদেশকে পশ্চিম আর মধ্য এশিয়ার অফিস থেকে দেখা হোক, এটা জাতিসংঘের কাছে আমাদের দাবি। এইটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে হবে। কোনোভাবেই যেন আমাদের সাথে ইন্ডিয়ার কোনো ধরনের এইখানে যোগাযোগ না থাকে, আমরা একই গ্রুপে থাকবো না। থাকলে আমাদের ওরা বাম্বু দিতেই থাকবে। এবার আর একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাই। আসেন আমরা একটা নাম দিই, আপনারা অন্যভাবে নিয়েন না, মানে নামগুলো দেখেন না। দেখেন বাংলাদেশে কাজ করতেছে এমন একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে, ধরেন ড্যানিশ রিফিউজি কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর, কি নাম? সুমিত্রা মুখার্জি। ক্রিস্টিয়ান এইড, কি নাম? পলাশ দাস। প্ল্যান ইন্টারন্যাশনাল, কি নাম? কবিতা বোস। ওয়ার্ল্ড ভিশন, সুরেশ বাটলেট। কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, সুরেশ কুমার আগরওয়াল। অক্সফার্ম, আশিস দামলে। কেয়ার, রামদাস। সেভ দ্য চিলড্রেন, সুমন দাশগুপ্তা। কিছু কিছু ক্ষেত্রে হয়তো পরিবর্তন হয়ে গেছে, এমন হতে পারে, আমি তো নেট থেকে নিছি নামগুলা, কিছু কিছু ক্ষেত্রে হয়তো হয়ে গেছে, এখন চলে গেছে। কিন্তু আপনি যেটা আমি বলতে চাইতেছি সেটা হচ্ছে বেশিরভাগ আন্তর্জাতিক সংস্থার হেড ইন্ডিয়ান। মানে ইন্ডিয়ান ছাড়া অন্য দেশের লোক আসতেছে না বাংলাদেশে, না চাইলে বাংলাদেশে আসেন না, কাজ করেন না। ইন্ডিয়ান কোম্পানি বাদই দিলাম, মানে ইন্ডিয়ান কোম্পানিগুলো কিন্তু বাদ দিছি, মানে বাজাজ আছে, টাটা আছে, এয়ারটেল আছে, মেরিকো আছে, সান ফার্মা, তাও দেখছেন একদম আন্তর্জাতিক প্রতিষ্ঠান, কিন্তু সেখানে ইন্ডিয়ান দিয়ে রাখছে। সবাইকে বলে দিতে চাই, আগামী বছর আমরা কোনো ভারতীয় প্রধান দেখতে চাই না। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে 4 মাস তো আছে, এরপরে কিন্তু অফিস ঘেরাও করবো। কোনো অপ্রীতিকর অবস্থায় রেতে ছেলে আগেই ভাগেন ভাইরার বোনেরা, পরে কোয়েন না, টাইম দেই নাই। আমার ক্ষুদ্র ভাতার ভগিনীদের বলি, সব অফিসগুলো চিনে রাখবেন, আমরা জানুয়ারিতে আবার চেক করবো, তখন যদি কোনো ইন্ডিয়ান থাকে অফিসে, তাহলে খবর আছে। হ্যাঁ, বাংলাদেশকে ভারতের জন্য হোস্টাইল টেরিটরি করে তুলবো। আমার মাটিতে বিডিআর বিদ্রোহের নামে আমার সেনা অফিসারকে হত্যা করে আবার আমাদের সেনারা তাদেরকে উদ্ধারের জন্য যাইতে চাইলে বলো সেনা অভিযান করবা? এত মজা? ফেলানিকে মাইরা কাটাতারে ঝুলাই রাখবা, বাদ দিয়া নদী শুকায় আর বাচ্চারা ডুবায় মারবা, আমাদেরকে উই পোকা বলবা, আর হাসিনাকে ক্ষমতায় রাখবা, আমাদের বুকের উপর দিয়ে ট্রানজিট নিবা, সব হান্দাই দেবো পিছন দিয়া তেল ছাড়া। ইন্ডিয়ার সাথে আগামীতে কেমনে ডিল করতে হবে? ইন্ডিয়া তো সবসময় আমাদেরকে অধীনস্থ করে রাখার চেষ্টা করবে, পা চাপা দিয়ে রাখার চেষ্টা করবে। কেমনে এটা থেকে উদ্ধার পাবে? আমাদের সাথে যা যা করছে হাসিনা আমলে, তার জন্য ইন্ডিয়ার সাথে কুত্তার মতো ব্যবহার করার বৈধ আর নৈতিক অধিকার আমাদের জন্মাইছে। হাসিনা যে ম্যাসাকার করছে তার পুরো দায়িত্ব ইন্ডিয়ার। হাসিনা যে ইন্ডিয়ার দাসী ছিল সেটা তো হাসিনাকে আশ্রয় দিয়ে প্রমাণ করছে, তাই কোনো মাপ নাই ইন্ডিয়ার। ইন্ডিয়ার লগে কোনো খাতির নাই। বাংলাদেশের কোনো উপদেষ্টা, বাংলাদেশের কোনো পলিটিশিয়ান যদি বলে যে আমরা ভারতের সাথে সম্পর্ক চাই, তার কলে খবর আছে, হ্যাঁ আমরা ধরবো তারে। আমেরিকা ইন্ডিয়ারে সর্বতভাবে সাপোর্ট দিয়ে গেছে, তাই ইন্ডিয়ার সাথে প্রকাশ্য শত্রুতা আর আমেরিকার সাথে শীতল সম্পর্ক, এটাই হবে আমাদের পররাষ্ট্রনীতি। ভারতের সাথে হওয়া সব চুক্তি বাতিল করতে হবে, বাংলাদেশে ভারতীয়দের চাকরি নিষিদ্ধ করতে হবে, বাংলাদেশে ভারতীয়দের বিনিয়োগ বন্ধ করতে হবে, যে সমস্ত ভারতীয় কোম্পানি আছে সেগুলো বিশেষ অডিট করতে হবে, বাংলাদেশের শ্রম আইন পরিবেশ আইন আছে না, কর পরিশোধ করছে কিনা, ভ্যাট পরিশোধ করছে কিনা, কোনো অনৈতিক কাজ করছে কিনা, এগুলো দেখতে হবে। আমি একটা এক্সাম্পল দিতে পারি কেমনে ধরা যাবে। হ্যাঁ, যেমন সান ফার্মা বাংলাদেশে কাজ করে না, ইন্ডিয়ান ফার্মা, ওই সান ফার্মা তো ডাক্তারদের ঘুষ দিয়ে প্রেসক্রিপশন লেখা, এটা প্রমাণ করা 1-2 এর কাজ। এই অ্যালিগেশনে এই কোম্পানিকে বন্ধ করে দেওয়া যায়, সব ইন্ডিয়ান কোম্পানি ঘাপলা আছে, সেগুলো ধরা হবে। বাংলাদেশে ভারতের অর্থনৈতিক স্বার্থকে শূন্য করে দিতে হবে, কারণ আমাদের সবসময় মনে রাখতে হবে ভারতের সম্ভাব্য আগ্রাসন বাংলাদেশের উপরে। ভারতের ইতিহাস আছে, হায়দ্রাবাদকে দখল করে ফেলছে না, কাশ্মীরকে দখল করে ফেলছে না, সিকিমকে দখল করে ফেলছে না, ভুটানকে তার স্বাধীন পররাষ্ট্রনীতি পার্শ্ব করতে দেয় না, একটা স্বাধীন দেশকে এক্সাম্পল আছে না। তাই আমাদেরকে সবসময় মনে রাখতে হবে ভারত আগ্রাসন করতে পারে। তাহলে আমরা কি করতে হবে? আমাদের মিলিটারি মাইট বাড়ানো, সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানো। আগের এপিসোডে বলছিলাম পারমাণবিক বোমা লাগবে আমাদের, সেটা করতে দেরি হলে এখন আমাদের লং রেঞ্জ মিসাইল লাগবে, যেন দিল্লিতে আঘাত আনতে পারে এইরকম মিসাইল লাগবে। চীনের সাথে বাণিজ্যিক আর সামরিক সম্পর্ক বাড়াতে হবে, প্রয়োজনে ভারত বিরোধী সামরিক জোট তৈরি করতে হবে, ওরা দৌড়ের উপরে রাখতে হবে সবসময়।
আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে হবে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যেমন চীনের সাথে, রাশিয়ার সাথে, এরকম শক্তিধর দেশগুলোর সাথে কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে হবে। জাতিসংঘের অন্যান্য আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশকে সক্রিয় হতে হবে, যাতে ভারতের সম্ভাব্য আক্রমণ বা আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন পাওয়া যায়। বিজেপিকে আধুনিক প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের সাহায্যে আরো দক্ষ করতে হবে, সীমান্তে যেন আমার নাগরিককে গুলি করার সাহস না পায়। আমাদের সীমান্তের ভিতরে ঢুকে বিএসএফ গুলি চালায়, এইবার আমাদের বলতে হবে আহো ভাতিজা আহো। আমাদের সীমানার মধ্যে ঢুকলে ট্যাঙ্গে রাখা হবে, পা উপরে মাথা নিচে। ট্রেনিং তো আছে, এই ঠোলা মেরে ট্যাঙ্গে রাখা হয়েছিল না, কামটা ভালো হয়েছিল কলে। হাসিনা পেলে একইভাবে ট্যাঙ্গে রাখা হয়নি, ওই ইতালিক মুসলিনিতে একইভাবে ট্যাঙ্গে রাখা হয়েছিল। তাই আমাদেরকে বর্বর করতে পারবে না। আপনি একটা বিএসএফ ট্যাঙ্গে রাখেন, ওই আর জিন্দগিতে বাংলাদেশের নাগরিকের উপর গুলি চলবে না, বাংলাদেশের সীমান্ত ক্রস করে ভিতরে ঢুকবি না, লিগে রাখতে পারেন। এবং আমাদের একটা জাতীয় ঐক্য তৈরি করতে হবে শিশু অবস্থা থেকে, দেশের ভিতরে জাতীয় ঐক্য যেন বজায় থাকে সেই ব্যবস্থা করতে হবে। এবং দেখবেন ইন্ডিয়ার সবচেয়ে বড় স্ট্র্যাটেজি হচ্ছে বাংলাদেশের ভিতরে অনৈক্য বজায় রাখা। এখন দেখতেছেন না বিভিন্ন পলিটিক্যাল পার্টির মধ্যে অনৈক্য শুরু হয়েছে, একজন আরেকজনের পিছিয়ে লাগিয়েছে, দেখেছেন না? এটা ইন্ডিয়ান প্ল্যান বলে, বুঝছাও? যারা করছে সবাই ইন্ডিয়ান প্ল্যানের মধ্যে পা দেখেছে। এটা রয় প্ল্যান, যে বাংলাদেশের ভিতরে অনৈক্য বজায় রাখতে হবে। তো এই দেশের ভিতরে যে জাতীয় ঐক্য, এই কাজটা শুরু করতে হবে স্কুল থেকে। এখনই সময়, সেনাবাহিনীর তরুণদের জনগণ এখন পছন্দ করতেছে, এরা স্কুলে স্কুলে যাবে, ছাত্রছাত্রীদের সাথে কথা বলবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে রক্ষিত হবে, কারা আমাদের স্বাধীনতা শত্রু, কে আমাদের আক্রমণ করতে পারে, এইসব একেবারে স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে ঢুকাই দিতে হবে। ভারতীয় পণ্য বয়কট আন্দোলন দেখেছিলেন না, একেবারে শিশুদের দিয়ে ক্যাম্পেইন করেছিলাম, ওই বয়সে ইনডক্ট্রিনেট করে দেওয়া, মানে মাথার মধ্যে ঢুকে দেওয়া। এটা যদি ঢুকে দেওয়া যায়, এটা আমাদের ভবিষ্যতে প্রতিরোধের শক্তি হয়ে থাকবে। ছাত্রছাত্রীদের অস্ত্রের সাথে পরিচয় করে দিতে হবে, তারা যেন অস্ত্র হাত দিয়ে দেখতে পারে এটা কি। ভারত থেকে জ্বালানির উপরে নির্ভরশীলতা কমায় আনতে হবে, বিকল্প শক্তির উৎস এবং জ্বালানির নিরাপত্তার দিকে নজর দিতে হবে, যেন কোনো সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ বিপদে না পড়ে। কূটনীতিতে বাংলাদেশের বেস্ট ব্রেনগুলোকে যুক্ত করতে হবে, যেন বাংলাদেশ কূটনীতিতে সেরা হতে পারে। বাংলাদেশের সেরা ছাত্রগুলোকে দুনিয়ার সেরা ডিপ্লোম্যাটিক স্কুলের ট্রেনিং দেওয়া হবে। লং টার্মে আমাদের ডিপ্লোম্যাটিক অ্যাসেট তৈরি করতে হবে, কারণ আমাদের জন্য শান্তিপূর্ণ এবং কূটনৈতিক সমাধানই সবসময় অগ্রাধিকার হওয়া উচিত। কিন্তু আত্মরক্ষা এবং প্রয়োজনে প্রত্যাঘাতের প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার শত্রু যদি মনে করে আপনি দুর্বল, তাইলে আপনি গেছেন, আপনি শেষ। আপনার শত্রুকে সবসময় মনে করতে হবে যে এটা বিপজ্জনক, এর সাথে গ্যাঞ্জাম করা যাবে না। বাংলাদেশের জনগণ বিপজ্জনক জনগোষ্ঠী, সাবধানে ডিল করতে হবে। আর পরিশেষে ইন্ডিয়াতে ভয় পাবেন না, ভারতের তরুণদের আবু সাইদদের মতো বন্দুকের সামনে বুক পাইতে দেওয়ার হিম্মত নাই। ওরে আমরা ভয় করবো দা বাদ। এপিসোডের শেষে একজন শহীদের কথা আজকে আপনাদের বলি। কিছুতেই কান্না থামছে না সোহানের স্ত্রী শম্পা বেগমের। তিনি বারবার বলছেন সোহানকে ছাড়া এখন একা কিভাবে বাঁচবেন। তাদের বিয়ে হয়েছিল 2017 সালের 19 নভেম্বর। এরপর মধ্যে 3 বছর দুজনে একসঙ্গে ঢাকায় সংসার পেতেছিলেন। বাকি সময় স্ত্রীকে গ্রামে পরিবারের সঙ্গে রেখে ঢাকায় চাকরি করেছে সোহান। শম্পা বেগম বলেন, আমাদের মধ্যবিত্ত পরিবার, অর্থ সংকটের কারণে ও একা ঢাকায় থাকতো। অর্থের কারণে দুজনে একসঙ্গে থাকতেও পারিনি। গত 1 বছর বাড়িতে একটা নতুন ঘর দিচ্ছিল। সে আমাকে বলেছিল, শম্পা আমি আর তুমি এই ঘরে থাকবো। ঢাকার CMH এর স্বামীর সঙ্গে শেষ কথা হয়েছিল শম্পার। তখন সোহান শম্পাকে বলেছিল, তুমি কেঁদো না, আমার কিছুই হবে না। তবে সোহান আর ফেরেননি। অস্ত্রোপচার করে শরীর থেকে বুলেট বের করা গেলেও রক্ত বন্ধ করা যায়নি। 18 ব্যাগ রক্ত দিয়েও বাঁচানো যায়নি সোহানকে। সংসারের অভাব থাকলেও ভালোবাসার কমতি ছিল না। উল্লেখ করে শম্পা বলেন, স্বামী ছাড়া কেউ ছিল না আমার। সে সব সময় সব ধরনের পরিস্থিতিতে আমার পাশে থেকেছে। সে বলতো, চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। আল্লাহ আমাকে একটা সন্তানও দেননি, আমি এখন কিভাবে বাঁচবো। সোহান শাহ গুলিবিদ্ধ হয়েছিলেন 19 জুলাই শুক্রবার বিকেল 4:30 দিকে রামপুরা CNG পাম্প এলাকায়। তখন তার সঙ্গে ছিলেন 2 সহকর্মী, অলিউল ইসলাম আর নূর হোসেন। সেদিন আন্দোলনে যাওয়ার বিষয়ে অলিউল ইসলাম বলেন, চোখের সামনে অনেক ছাত্র ভাইদের মরতে দেখেছিলাম, আমরা ঘরে বসে থাকতে পারিনি। এই ছবিটা দেখেন, অপারেশন থিয়েটারে যাবার আগে তার মায়ের সাথে ছবি। সোহান বলেছিল, মা তুমি টেনশন করো না, আমার কিচ্ছু হবে না, আমি সুস্থ হয়ে ফিরে আসবো। সোহানের কথা সত্যি হয়নি। সোহান আর ফেরেনি, কি তরতাদের ছেলে একটা। গুলিবিদ্ধ হওয়ার 39 দিন পর 27 আগস্ট ঢাকার CMH এ চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন সোহান। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।